বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম শাহনওয়াজ। আমি বর্তমানে কানাডায় বাস করি। আমি বাংলাদেশে সরকারি চাকরি করেছি 19 বছর। আমি এখন কানাডায় বাস করি। তো আমার পরিচয় একটু সংক্ষিপ্ত দেই। আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে স্বাধীনতার পর প্রথম ব্যাচ অনার্সে ঢুকি। অনার্সে আমি করি ইকোনমিক্সে। তারপরে চাকরিতে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট, তখনকার ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট। বর্তমানে এটা বোর্ড অফ ইনভেস্টমেন্ট। তো আমি বরাবরই ফরেন ইনভেস্টমেন্ট ডেস্ক সামলাইছি। আমাকে সরকার 87-এ নেদারল্যান্ড ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মানে শিল্পায়নের কোর্স করার জন্য। পরবর্তীতে আমি ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, টোকিওতে আমার পোস্টিং ছিল। ফলে আমার কেরিয়ার মেইনলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তো দেশের শিল্পায়ন। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে এই যুবক শ্রেণী, ছাত্র যুবক, দেশের লোক সকলেই যারা এই বিপ্লব ঘটিয়েছে। এখন দেশের রাষ্ট্র মেরামত কিংবা রাষ্ট্র সংস্কার এই বিষয়টা খুব আলোচনা হচ্ছে, কিন্তু মূল বিষয়টা কেউ বলতেছে না, আলোচনা করতেছে না। আজকে আমি যে আলোচনাগুলি করব সেগুলি সম্পূর্ণ নতুন, পূর্বে এগুলি কেউ কখনো বলে নাই। তো এই প্রসঙ্গে আমি একটা ঘটনা উল্লেখ করতেছি। সেটা হলো 1961 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়। আমরাও একটা স্বাধীন হয়েছিলাম 1971 সালে। তো সিঙ্গাপুরে তখন প্রধানমন্ত্রী ছিল সর্বজন বিদিত লি কুয়ান ইউ। উনি দেখলেন সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ এবং তার লোক সংখ্যা সামান্য, ছোট্ট একটা পোর্ট, প্রচুর আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা। তো উনি দেশটা কিভাবে চালাবেন, কিভাবে উন্নত দেশ করবেন যেখানে জনগণ মানে কলকারখানা হবে, ভালো আয় রোজগার করবে, ভালো থাকবে, ভালো খাবে। তো উনি জাতিসংঘের কাছে গেলেন। গিয়ে উনি বললেন যে তো জাতিসংঘ তার জন্য একটা স্টাডি টিম পাঠায়। তো এটা জাতিসংঘ ডাচ ইকোনমিস্ট ডক্টর আলবার্ট উইন্সমিয়াসের নেতৃত্বে একটা স্টাডি টিম পাঠায়। তার নাম ছিল ইউএন সার্ভে মিশন টু সিঙ্গাপুর। তারা টিম অফ ইকোনমিস্ট, এক্সপার্ট বলতে পারেন, পাঠায়। তারা সিঙ্গাপুরের পটেনশিয়ালিটি দেখা, স্টাডি করা, সিঙ্গাপুর কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ঘটাবে, কিভাবে উন্নতির দিকে যাবে, সেগুলি স্টাডি কইরা সিঙ্গাপুর গভর্নমেন্টকে সময় সময় পরামর্শ দেয়। আমি ছাত্র যুবক সকলকেই বলবো, আপনারা গুগলসে গিয়ে সিঙ্গাপুর ডক্টর আলবার্ট উইন্সমিয়াস তার সার্চ দেন, কয়েকটা আর্টিকেল আসবে, আপনারা পড়লেই বুঝতে পারবেন যে তার টিম কিভাবে সিঙ্গাপুরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছে এবং এমনকি তারা
দুটো শেল এবং অন্য একটা কোম্পানিকে অয়েল রিফাইনারি করার জন্য সিঙ্গাপুরকে নিয়ে আসছিল তারা সে যেহেতু ডাচ নেদারল্যান্ডের লোক ছিল, সে ফিলিপসকেও নিয়ে এসেছিল ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করার জন্য ওখানে। তো এরা সিঙ্গাপুরকে ধাপে ধাপে পরামর্শ দেয়। একটা দেশ অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থা, আমি বলতেছি উন্নত মানে আমাদের আশেপাশে এশিয়ার দেশের মধ্যে যেমন কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, তাইওয়ান এদের মতো প্রচুর কলকারখানা, যেখানে মূল্যবান দামি জিনিসপত্র তৈরি হয়। কারণ সস্তা জিনিস গার্মেন্টসের মতো তৈরি করে ওয়ার্কারের বেতন দিতে পারে না, আয় রোজগার বেশি হয় না। সেই কারণে প্রচুর মূল্যবান জিনিস তৈরি করে সিঙ্গাপুর। তো এটা একটা দেশ অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় যাইতে 25 বছর লাগে গড়পড়তা। এটা আমরা ইকোনমিস্টরা জানি। তো এটা হঠাৎ মানে এটা আস্তে আস্তে ধাপে ধাপে এটা 25 বছর শেষে গিয়ে একটা উন্নত অবস্থায় যায়, যেখানে প্রচুর কলকারখানা হয়, স্কুল কলেজ সব কিছু হয়, রাস্তাঘাট ভালো হয়। তো এটা সিঙ্গাপুরের এই ডাচ ইকোনমিস্টের ডক্টর উইসমাস ডাচ ইকোনমিস্ট আর তার টিম ধাপে ধাপে বিভিন্ন পরামর্শ দিয়ে 83 পর্যন্ত তাদেরকে পরামর্শ দেয় এবং সিঙ্গাপুর এখন বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়েছে। তো আমাদেরকেও এই যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র গঠন, এগুলোর জন্য আমরা জানি না কিভাবে করতে হবে। কারণ কীরকম দেশ গড়তে মানে উন্নত দেশ কীরকম হয় সেটা যারা করেছে তারা জানে, তারা কিভাবে করতে হয় তারা জানে। ফলে আমাদেরকেও জাতিসংঘের কাছে যাইতে হবে, জাতিসংঘের স্টাডি টিম আমাদের পাঠাইতে বলতে হবে। তারা আমাদের এগুলি স্টাডি করবে, পোটেনশিয়ালিটি দেখবে, ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কী জিনিস তৈরি করে এক্সপোর্ট করতে পারি সেগুলো বলবে। সেগুলো আমরা সেই অনুযায়ী সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। আমাদের স্টাডি টিমে শুধু শিল্প কারখানা না, সর্বব্যাপী আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য সব কিছু, এগুলো ব্রিটিশ আমলের ব্রিটিশদের উদ্দেশ্য কলোনি রাখার উদ্দেশ্যে এগুলো গঠন করা হয়েছিল। আমাদের সর্ববিষয়েই আমাদের পরামর্শ দরকার। আমরা কিভাবে একটা উন্নয়নশীল দেশের উন্নত দেশের ধীরে ধীরে উন্নত দেশের প্রশাসন তৈরি করব, কিভাবে পুলিশ বাহিনী তৈরি করব, সেটা তারা পরামর্শ দেবে। এই স্টাডি টিমই প্রয়োজন অনুযায়ী আমাদের দেশের মতো সমস্যা অন্য দেশে হয়েছিল সেখানের এক্সপার্ট নিয়ে আসবে, তারা স্টাডি করবে আমাদের সাথে, আমাদের এগুলো তাদের অভিজ্ঞতা এবং আমাদের প্রয়োজনে তারা আমাদের এখান থেকে ডাটা কালেকশন করবে। আমাদের এখানে কীভাবে সংস্কারটা করতে হয় তারা সেটা করবে। আমি আরও ডিটেলে পরে যাব। তো এই ধরনের টিমের কাজ আমি দেখেছি। আমি তখন চিটাগাং বোর্ড অফ ইনভেস্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর 94-এর দিকে। আমরা একটা টিম আনছিলাম জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির। আমরা বোর্ড অফ ইনভেস্টমেন্ট এনেছিলাম, সেটা চিটাগাংরে কীভাবে ডেভেলপ করা যায় সেটার পরামর্শ দেওয়ার জন্য। সেই টিমের মধ্যে আমি লক্ষ্য করেছি ওরা একজন প্রজেক্ট ম্যানেজার আসে, তার সাথে 2 জন জাপানিজ এক্সপার্ট, ইংরেজি কম জানে। তো দেখলাম ওরা 2 জনই সাফিসিয়েন্ট, ভালো জানে, বুঝে, এরা বুঝতেছি এরা এক্সপার্ট। কিন্তু তারপরও জায়গা 2 জন এক্সপার্ট বাইরের থেকে নিয়েছিল। একজন ছিল স্নাইডার, জার্মান ইকোনমিস্ট, আরেকজন ছিল রসি, আইরিশ। তো রসিকে নিয়েছিল। রসি দুনিয়াতে প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন করে আপনার আয়ারল্যান্ড। এই রসি তখন জড়িত ছিল এক্সপোর্ট প্রসেসিং জোন করাতে, এবং দ্যাট ওয়াজ সাকসেসফুল এক্সপোর্ট প্রসেসিং জোন। সেই কারণে তাকে নেওয়া হয়েছিল। তো রসির সাথে আমার
আগ্রাবাদ হোটেলে ছিল। আমার সন্ধ্যার সময় আমার কথা হয়েছে। রসি সে ডাটা কালেকশন করেছিল। সে জানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি যারা বাংলাদেশের মতো দেশে ইনভেস্ট করে, যারা বাংলাদেশে আসতে পারে, তাদের কাছে কোশ্চেনিয়ার পাঠিয়েছিল, প্রশ্নপত্র, যে তোমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবা কি না, করলে কী 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 জিনিস চাও না চাও, শর্ত কী তোমাদের, ওইগুলি সে কোশ্চেনিয়ার পাঠিয়েছিল। তো আমাকে যদি ওখানে কাজ করতে দিতেন আমি সেটা পারতাম না, কারণ ইন্টারন্যাশনাল কোন কোন কোম্পানি এরকম বাংলাদেশের মতো দেশে করতে পারে, করতে ইন্টারেস্টেড, এগুলি আমি জানি না, ওরা জানে। তো রসিকে সেই কারণে নেওয়া হয়েছিল। আর যে স্নাইডার, জার্মান ইকোনমিস্ট, সে আমার দেখেন এদের অভিজ্ঞতা। কর্ণফুলী তখনকার যে ব্রিজটা, আমরা 4-5টা গাড়ি করে যাচ্ছিলাম, তো সামনে ছিল স্নাইডারের গাড়ি। তো ওর বয়স কত হবে, 50। সে দেখলাম গাড়িটা থাইমা গেল কর্ণফুলী ব্রিজের উপরে। তা আমরা থাইমা গেলাম পিছনের গাড়ি। তো সে দেখে ব্রিজ থেকে, গাড়ি থেকে নাইমা ব্রিজের বাম দিক দিয়ে একদম নিচে যাচ্ছে, নিচে গিয়া তলানির যে আছে লোহার আপনার পাটাতন, সে লোহার পাটাতন দেখতেছে। দেখে আমাদের বলল যে এই তোমরা যে বলতেছো কর্ণফুলীর ওই পারে ডিপ সি পোর্ট করবা, এই ডিপ সি পোর্ট করলে এই 40 ফিট কন্টেনার এই ব্রিজ টানতে পারবে না, তোমাদের এই ব্রিজ থেকে শক্ত ব্রিজ বানাইতে হবে। দেখেন একজন ইকোনমিস্ট, সে ওই ব্রিজ দেখলো, ব্রিজের তলার পাটাতেন দেখে বলতেছে এই ব্রিজ 40 ফিট কন্টেনার টানতে পারবে না। তো এসব অভিজ্ঞতা সম্পন্ন লোক, এরা ইন্টারন্যাশনালি ভালো ইকোনমিস্ট, যারা একটা দেশ গড়তে পারে, দেশকে উন্নয়নের দিকে নিতে পারে। আমরা 25 বছর লাগে একটা অনুন্নত দেশকে উন্নত অবস্থায় নিতে, গড়ে। আমরা স্বাধীন হয়েছি একবার 71, এটা 50 বছর হয়ে গেছে। 2টা টার্ম আমরা নষ্ট করেছি। আমরা অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় যেতে পারিনি। গ্রামের কত লোক ছেলেপেলে বেকার, ভালো কাজ নেই, প্রোডাক্টিভ কাজ নেই, এরা 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 বেকার, খাইতে পায় না। তো আমাদের এই প্ল্যানিং কমিশন, আমাদের এগুলি দিয়ে হবে না, আমাদের ওদেরকে আনতে হবে। আজকে সময় ক্ষেপণ করতে পারো, আমি ছাত্রদের বলতেছি তোমরা সবাই ক্ষেপণ করতে পারো, 1 মাস 2 মাস 3 মাস পরে হতাশ হবে, জাতিসংঘকে আনতেই হবে। আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এখন চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব, আমার পূর্বসূরি ইকোনমিক্সের। তো উনি মোস্ট ক্যাপেবল ম্যান, ইন্টারন্যাশনাল কানেকশনস ওনার অনেক আছে। তোমরা ওনাকে জাতিসংঘে চিঠি, ওনাকে সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলতে বলো, চিঠি দিতে, তারা স্টাডি টিম পাঠাবে। এর জন্য পয়সা আমাদের দিতে হবে না, ওরাই পয়সা দেবে। স্টাডি টিম আসবে। স্টাডি টিম আমাদের শুধু ডেভেলপমেন্টের, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বিজনেস, এগুলো নয়, আমাদের প্রশাসন, পুলিশ, সব কিছু সংস্কারে কীভাবে আমরা গঠন করব, সংস্কার করব, সেটার পরামর্শ দেবে। আমি ওই দিন দেখলাম ব্রিটিশ হাই কমিশনার দেখা করে বলতেছেন যে আমরা পুলিশকে ট্রেনিং দেব। এই পুলিশ, আমাদের যে পুলিশ বাহিনী, এগুলি বিদেশ থেকে, লন্ডন থেকে ট্রেনিং অনেক আগে নিয়ে আসছে। ট্রেনিং আনার পর কি সার্ভিস দেয় দেখেছ? এরা আধুনিক যুগের মানে দুর্নীতি মুক্ত জনসেবা দেওয়ার মতো এই পুলিশ বাহিনী না। এটাকে খোল নালচা পুরাটাই পাল্টাইতে হবে, প্রশাসনও পুরোটাই পাল্টাইতে হবে। আমি এই কানাডাতে কীভাবে চলে সেটা আমি বলবো পরে। এটা একটা বিরাট আলোচনা, সেটা বলবো। আর এই যে বললাম যে জায়গায় একটা টিম আনছিল, তার মধ্যে 2 জন সে বাইরে এক্সপার্ট নিয়ে আসছে। কারণ কি, তারা জানতে চায় বাইরের এক্সপার্টরা কি বলে, নিজেরা জানলেও আরেক বাইরের থেকে নিয়ে আসে। আমাদের যে নলেজ, এ দিয়ে হবে না, বাইরের এক্সপার্ট আমাদের আনতে হবে। আমাদের লোকও কাজ করবে তাদের সাথে গিয়ে, তাদের মতামত দিবে। আর সংবিধানের বিষয়ে আমার বক্তব্য হলো যে ইউএন টিমকে বলতে হবে যে আমরা একটা সংবিধান করতে চাচ্ছি। তারা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায় কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে, তারা নিয়ে আসবে। এর মধ্যে বলে রাখি, আমেরিকা ইরাক দখল করেছিল এই যে গত যুদ্ধে 91-এ।
আমেরিকান এক্সপার্টে ইরাকের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছিল। তো আমাদেরও ওই ইউএন ওরাই আনবে এক্সপার্ট, কয়েকজন আসলো, আমাদের যে স্টেক হোল্ডার আছে, যে পলিটিক্যাল পার্টিজ আছে, তোমরা ছাত্ররা আছো, সকলের সাথে কথাবার্তা বলবে। তারা কথাবার্তা বলবে, কি চাও তোমরা, কি ধরনের কনস্টিটিউশন তোমরা তৈরি করো, কি চাও, কি সমস্যা। তারা আলোচনা করে একটা ড্রাফট কনস্টিটিউশন বানাবে। সেটা আবার তোমাদের সাথে কথা বলবে যে আমরা এটা বানাইছি। এই বানানোর পরে সবগুলি মতামত নিয়ে তারপরে একটা পার্লামেন্টারি ইলেকশনের পরে পার্লামেন্ট এটাকে অ্যাপ্রুভ করলে, আর পার্লামেন্টে যারা এমপি হয়ে আসে তাদের কতটুকু ক্যাপাবিলিটি আছে কনস্টিটিউশন তৈরি করার, সেটা তোমরা জানোই, আমিও জানি। এরা পারবে না। ফলে ওই ড্রাফট কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করলে তারপরে এটা গণভোটে যাবে। জনগণ অ্যাডপ্ট করলে সেটা হলো। এবং এটা কোনো রিজিড জিনিস না, এটা আলটিমেটলি অনেক রকম অ্যামেন্ডমেন্ট হয়ে এটা বিভিন্নভাবে সুন্দরভাবে বিকশিত হবে। সেটি হবে সঠিকভাবে কনস্টিটিউশন তৈরি করা। যারা তো এটা কনস্টিটিউশনের বিষয়ে। আর কনস্টিটিউশনের দুটো পয়েন্ট আমি দেখেছি। কানাডাতে একটা আছে, সেটা হলো আমার দেশের এমপি, ইলেক্টেড এমপি, তার দায়িত্ব হলো যে ওই তার এলাকার যে লোকজন আছে তাদের সমস্যার ফেডারেল গভর্নমেন্টের সাথে মানে ফেডারেল গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের সাথে যত সমস্যা তার এমপিকে সমাধান করতে হবে। আমার যে কোনো সিটিজেনের, নাগরিকের সরকারের সাথে সমস্যা তার এমপিকে সমাধান করতে হবে। এটাই তো সঠিক। একটা কনস্টিটিউশনের প্রথম পয়েন্ট ওখানেই হবে যে এই তার রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে আছে, সে তার সমস্যার সমাধান করবে। পুলিশে ঘুষ চায়, তো এদের সমাধান কি ওই লোকটা যাবে কোথায়? সেটা এমপিকে ধরবে যে আমার এলাকার পুলিশ ঘুষ চায়, তুমি ঠান্ডা করো এটারে। আমার এলাকার জমির ওই যে সাব রেজিস্ট্রি অফিস পোস্টটা ঘুষ চায়, আমার অফিসের ওই যে এসিল ল্যান্ডের অফিস ঘুষ চায়, ওই যে যেখানে জমির নামজারি টারি হয়, ওরা ঘুষ চায়। আপনি সমাধান করবেন, আপনাকে রিপ্রেজেন্টেটিভ বানিয়েছে কেন? আপনি তো আমার প্রতিনিধি। আপনারা 300 এমপি মিলা একটা আপনি যা ইচ্ছা তা করতে পারেন আইন কইরা, তো সেটা করেন না কেন? সেটার দায়িত্ব তো আপনার। হ্যাঁ, আমাদের এখানে একটা সমস্যা আমি দেখেছিলাম, যেটার জন্য আমি আমার এমপির কাছে গিয়েছিলাম। আমি আমার ছেলের বউকে ইমিগ্রেশন মানে আমার ছেলের বউকে সে বাংলাদেশে বিয়ে করেছি। তো ওই মেয়েটাকে আনার জন্য ওই সিঙ্গাপুর ইমিগ্রেশন অফিসে প্রসেস করতে দেরি করতেছে, কি হচ্ছে আমি জানি না। তো যেহেতু ওইটা আমার সাথে ওইটা ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়ি, তো আমি জানি যেটা আমার এমপি সাহায্য করতে পারবে, অর্থাৎ যে কী হচ্ছে না হচ্ছে খবরটা আমাকে দিতে পারবে। তো আমি ওই এমপির অফিসে ফোন করছি। আমার এমপির অফিস স্টাফরা এগুলি জানে, যে কারণ আমরা বেশি সমস্যায় ভুগি না, ওই সমস্যায় ভুগি। তো আমার এমপির স্টাফই, আমার এমপি বলতে হয় না কথা, স্টাফই আমার কাছ থেকে ওর নাম, ও কোথায় কোন দেশ থেকে কবে অ্যাপ্লাই করছি না করছি সে যাই না আমার 2-3 দিন পরে জানাইছে যে ওইটা প্রসেস হচ্ছে, আর 1 মাস পরে তোমার ইমিগ্রেশন কাগজ পাবে। তো এই যে আমার এমপির কাজ, এমপির দায়িত্বটা হলো ওই যে ইমিগ্রেশন অফিসার যে ডিসিশন নেবে তার উপরে সে ইনফ্লুয়েন্স করতে পারবে না, কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে বলতে পারবে যে কি হলো, জিনিসটা কি হারিয়ে গেল, জিনিসটা কি প্রসেস হচ্ছে, কিংবা আমি চিঠি দিয়েছি ঢাকায়, ওই চিঠির কোনো জবাব পাচ্ছি না, যে কোনো কারণে এটা কোথাও যদি আটকে থেকে ডিলে হয় সেটা সে আমাকে জানাবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইমিগ্রেশন অফিসার তার কাজ পালন করবে, এর উপরে এমপি ইনফ্লুয়েন্স করতে পারবে না। বাট এরকম এটাই যে আজকে বাংলাদেশের পুলিশ এবং ভূমি অফিস পয়সা খায়, আর আপনার এগুলি আটকে রাখে, পয়সা খায়, এটা করে ওইটা করে। এমপির কাজই তো ওটা। এমপি কি ইলেক্টেড, সে লোকটা যাবে কোথায়? বাংলাদেশের একটা সিটিজেন, এমপির কাজই তো ওটা। ওইটা যদি না হইতে আর কিসের জন্য তাকে এমপি বানানো হয়েছে? তো এই মূল জিনিসটা কনস্টিটিউশনে থাকতে হবে আর আমাদের দেশের। আর দ্বিতীয় কনস্টিটিউশনে থাকতে হবে
এই দেশের সরকারের দায়িত্ব হলো চাকরি ক্রিয়েট করা। এই যে কানাডা ইউএসএতে ইলেকশনের আগে আমরা আলোচনা করি যে এই বর্তমান সরকার, যে কোনো সরকারের আনএমপ্লয়মেন্টেড কমে আসছে কিনা এই সরকারের আমলে, কারণ সে জব ক্রিয়েট করেছে কিনা, আনএমপ্লয়মেন্ট কমে আসছে কিনা। আনএমপ্লয়মেন্ট কমে আসলে আমরা জানি সবাই খুশি, এই সরকারই ভোট দিবে। ফলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এটা সরকারের দায়িত্ব। বাংলাদেশের জনগণের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সরকারেরই দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। এটা ফলে সরকার এই দায়িত্ব পালন করে না। এখন যারা যে ছেলেগুলো বেকার, যারা কাজ করতে খাইতে চায়, এদেরকে যদি এমপ্লয়মেন্ট দিতে না পারে সরকার, আমাদের দেশে যেরকম বেকার ভাতা দেয় ওদেরকেও দিতে হবে। এবং যারা বৃদ্ধ তাদেরকে রিটায়ারমেন্ট দিতে হবে প্রত্যেককে, এবং প্রত্যেকেরই, বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই কোনো না কোনো ইনকাম থাকতে হবে। যার জমি জমা আছে জমি জমার থেকে ইনকাম, যার বাড়ি আছে বাড়িতে, যার চাকরি আছে চাকরিতে, কিন্তু যাদের ইনকাম নাই তাদেরকে ইনকাম দিতে হবে। তারা এই দেশের নাগরিক। এই কনস্টিটিউশনের প্রথমেই থাকতে হবে যে আপনার এই যে এগুলি জনগণের ট্যাক্সের পয়সা, দেশের সরকারের কাছে জনগণের ট্যাক্সের পয়সায় প্রথম হকদার হলো এই গরিব শ্রেণীর লোক, বেকার, বৃদ্ধ, এদের হক হলো প্রথম। তারপরে সরকার সরকারি কর্মচারীদের বেতন দিবে, যে কটা পালতে পারবে পালবে, না হলে পালবে না। কিন্তু এই জনগণের ট্যাক্সের পয়সায় প্রথম হকদার হবে এই যারা না খায় আছে, যারা গরিব মানুষ, তাদের খাওয়া দাওয়া, চিকিৎসা এগুলি দেওয়া, মিনিমাম দেওয়া, এইটাই থাকবে কনস্টিটিউশনের প্রথম। এই যে আমি আমাদের কনস্টিটিউশন যেটা অ্যামেন্ডমেন্ট গত হাসিনা সরকারের অ্যামেন্ডমেন্টের আগে যেটা ছিল আমি পড়েছি, ওখানে প্রথম আছে জীবনের অধিকার, লাইফের অধিকার, চাকরির অধিকার, কর্মসংস্থানের অধিকার, এসবটা আছে। এসবের মানেটা কি? কিচ্ছু না। এগুলি কি পালন হয়? পালিত হওয়ার কথাও না, ওগুলি না। এবং তাই না, এই গ্রামগঞ্জে প্রত্যেকটা থানায় একটা কি দুইটা আয় সহায়তা কেন্দ্র, ইনকাম অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফিস থাকতে হবে, যেখানে বেকার হয়ে গেলে মানুষ দৌড়ে যাবে, সাথে সাথে যাবে যে আমি বেকার, আমার ইনকাম নাই, আমাকে ইনকাম দাও। লোকে ইনকাম ছাড়া খাবে কি? যে বেকার লোকটা, তোমরা কি ভেবে দেখেছো? ইয়াং ছেলে পেলে তোমাদের বলি, তোমরা কি ভেবে দেখেছো যে মাটা তার বাচ্চাকে খাওয়া দিতে পারে না? কত কষ্ট ওই মাটার। হ্যাঁ, তো অতএব প্রত্যেকের একটি ইনকাম থাকতে হবে। এবং গ্রামগঞ্জে প্রত্যেক থানায় সোশ্যাল ওয়েলফেয়ার অফিস না, ইনকাম আয় সহায়তা অফিস। যখনই কেউ বেকার হবে সাথে সাথে যাবে এবং সাথে সাথেই তাকে দিতে হবে। সেই সিস্টেম গড়ে তুলতে হবে। আমার দেশে সেটাই হয়। কানাডাতে সব আমাদের এলাকায় ইনকাম আয় সহায়তা, ইনকাম অ্যাসিস্ট্যান্স অফিস আছে। আমাদের বেকার হইলেই আমরা, যখনই আমাদের আয় রোজগার না থাকে, আমরা দৌড়ে যাই, আমরা সাথে সাথেই পাই। এটা পাইতে হবে। কতগুলো ইকোনমিস্ট দেখি বাংলাদেশে বাইরে করে কি যে দরিদ্রতা 50% থেকে 40% নামছে। এটা দিয়ে কি মানে নেই কোনো। এটা দিয়ে কে খাবে? অফিস করেন প্রত্যেকটা থানার মধ্যে, এবং দরকার পড়ে 1, 2, 3টে অফিস করবে, যেটা জনগণ দ্রুত যাইতে পারে, যেখানে গিয়ে জনগণ তার একবেলা খাইতে না পেলে পরের বেলা খাওয়া যেন দেয়, খাওয়ার টাকা দিয়ে দেয়, মাসে মাসে টাকা পাবে যতদিন পর্যন্ত চাকরি না হবে। বৃদ্ধ লোকটা রিটায়ার বয়সে 60-65 হয়ে গেছে, সে পাইতে হবে, পেনশন পাইতে হবে। প্রত্যেকটা লোক তো খাবে কি? সে কিসের নাগরিক হলো? কি স্বাধীন হলো দেশ? তো আমি এখন প্রশাসনিক সংস্কারের কথা বলবো, যেখানে পুলিশও আছে। আমাদের যে বিসিএস, মানে হাজার হাজার বিসিএস সারাটা দেশ জুড়ে আছে, পুলিশ সার্ভিসের লোক, আইজির থেকে অমুক, এগুলো কিন্তু উন্নত দেশে, সভ্য দেশে নাই। এগুলো সভ্য দেশে নাই। তো এগুলো ব্রিটিশরা সারা ইন্ডিয়াতে করেছিল এই দেশটাকে দখল রেখে শোষণ করার জন্য। এরা টপ ডাউন অ্যাডমিনিস্ট্রেশন
একজন উপর থেকে ভাইসরয় ছিলেন, ভাইসরয়ের অধীনে আইসিএস অফিসাররা সারা ইন্ডিয়া, ডিসি ছিল, কমিশনার, এসডিও, এরা দেশের রেভিনিউ কালেক্ট করতো এবং দেশের সিভিল প্রশাসন চালাইতো। এবং পুলিশও ছিল, তা একজন আইজি ছিল তার অধীনে, সে তার টপ ডাউন নিচে ছিল ডিআইজি, এসপি, এরা লোকাল কিছু স্থানীয় সাব ইন্সপেক্টর রিক্রুট করে সারা দেশে এইগুলি চালাইতো। এটা ছিল ব্রিটিশদের সিস্টেম। কানাডাতে কিন্তু পুলিশের এই আইজি, ডিআইজি এইগুলি নাই। পুলিশ, এবং আমেরিকাতেও নাই। পুলিশকে মানে হায়ার করে, মানে পুলিশকে নিয়োগ করে মেয়র, এখানে কাউন্সিলর আছে আমাদের দেশের মতোই, এরা পুলিশ নিয়োগ করে, আবার ফায়ার করে। এক একটা মেয়রের অধীনে 15-20টা পুলিশ হায়ার করে এবং প্রয়োজনে এগুলি ফায়ার করে দেয়। পুলিশ এদের সুপারভিশনে থাকে। এরা এখানে আইজি ওই সেন্ট্রালি ওই পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়া পুলিশ সার্ভিস পায়। আস্তে আস্তে তারপরে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়, ডেপুটি কমিশনার, তারপরে ডিআইজি, আইজি টাইজি এগুলো নাই। পুলিশ ওই ফলে এই পুলিশের দুর্নীতিটা মাথা চড়া দিতে উঠতে পারে না। আমি একবার একটা ঘটনা পড়েছিলাম পত্রিকাতে, সেটা আমেরিকার একটা সিটিতে মেয়র নতুন এসে দেখলো যে পুলিশ, ওখানে আমাদের দেশে পুলিশের ওই যে মেয়রের অধীনে পুলিশ, তার সবচেয়ে বড় পদবি হলো পুলিশ চিফ, তার অধীনে কয়েকজন কনস্টেবল থাকে, পুলিশ চিফ, ডেপুটি চিফও থাকে, তার এই আইজি টাইজি কিচ্ছু নেই ওই মেয়রের অধীনে। তো ওইখানে ওই যে আমেরিকার একটা শহরে মেয়র দেখলো যে পুলিশ এগুলি তো পুলিশ চিফ মিলে এগুলি মিলে পয়সা টয়সা খায়। সে করলো কি, লন্ডন, ইংল্যান্ড থেকে একজন পুলিশ চিফ হায়ার করে আইনা এদের ঘাড়ে বসাই দিছে, টাইট করে দিছে। তো এগুলি হলো ঠিক, এ হলো পুলিশের প্রশাসন এখানে। আর বাংলাদেশে তোমরা যারা আজকে দেশটাকে বিপ্লব ঘটিয়েছ, ইয়াং ছেলেরা, আমার অভিনন্দন। আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। দেখো 71 সালের বীর যারা ছিল, এরা এই যে আজকে কর্নেল অলি, আমাদের শ্রদ্ধে কর্নেল অলি, মেজর হাফিজউদ্দিন সাহেব, ওই মেজর জেনারেল ইব্রাহিম, এরা তোমাদের চেয়ে কম বড় বীর না। এরা ট্রেঞ্চের মধ্যে দাঁড়ায় যুদ্ধ করেছে, বোমা এসে পড়তেছে, পাশের লোক মারা গেছে, তারপরে বীরের মতো দাঁড়ায় পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছে। এই যুদ্ধ করে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। দেশ স্বাধীন তারা করেছে ঠিকই, কিন্তু ওনারা গত 18 সালের ইলেকশনে মেজর হাফিজ সাহেবকে ইলেকশনে দাঁড়িয়েছিলেন। ওনার বাড়ির ভিতর সাব ইন্সপেক্টররা, এই দেশের এইগুলি সাব ইন্সপেক্টর তারা ঘরের মধ্যে আটকে রাখে। এত বড় সাহস তারা কোথায় পায়? তারা তো এই দেশ স্বাধীন করেছে, এদের কোথায় দেশ চলবে? তখন তোমরা কোথায় ছিলে সাব ইন্সপেক্টররা? তাদের ভুল কোথায় জানো? তোমাদের যে ভুল করতেছ সেটা হলো তাদের ঘাড়ের উপরে তারা এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশগুলির তারা রাখছিল। আমাদের দেশে আমরা স্বাধীন নাগরিক, আমাদের প্রশাসন আমরা চালাই। সেটা হলো এখানে 3 ধাপের প্রশাসন। একটা হলো কেন্দ্রীয় সরকার, ফেডারেল গভর্নমেন্ট, একটা হলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, আমাদের প্রভিন্স, আর একটা হলো মেয়রের অধীনে জমি জামার, এই যে এসিল্যান্ডে যে যত কাজ হয় এটা মেয়রের অধীনে হয়। মেয়র আমাদের ইলেক্টেড কমিশন, আমরাই ওই কাজগুলো, আমাদের অফিসে ওই কাজগুলো করে। আমরা গেলেই ওগুলো কাজ, জমি জামার নাম বদল, হাত বদল, সব রেকর্ডস ওখানে হয়। আর ফলে পুলিশ এবং এই জমি জামার কাজ ওই মেয়রের অধীনেই হয়। বাংলাদেশের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অধীনে হইতে হবে কিংবা মেয়রের অধীনে হইতে হবে, এই দুটো কাজ হয়। আর মেয়রের অধীনে আমি ঢাকায় দেখেছি এক বিসিএস অফিসার আসে, উনি তো অফিসার বাহাদুর, মেয়রের নাকচুবানি খায় ফেলায় ওনারা। তো এখানে মেয়রের অফিসের যে হেড অফ দ্য অফিস থাকে তার অধীনে, তাকে বলে সিটি ক্লার্ক।
তাকে ডাকা হয় সিটি ক্লার্ক। মেয়র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সিটি ক্লার্ক ইচ্ছা হলে বাইরে করে দেয়, ইচ্ছা হলে রাখে। সিটি ক্লার্ক তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। সিটি ক্লার্ক ওদের, আমাদের মেয়রদের যে বড় বড় ওই যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিগুলো আইনা দেন, এইগুলোর দাও তোমরা, এগুলো বৈশা নাকা নিচে অনেক হয় জনগণরে। এইগুলো স্বাধীন স্বাধীন জনগণের স্বাধীন জনগণের সাথে যায় না। আমরা নিজেরা নিজেদের শাসন করি, আমাদের উপর কোনো ডিসিএসপি নাই এখানে। আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের, ফেডারেল গভর্নমেন্টের কাছে শুধুমাত্র আছে আমাদের কানাডার, সেটা হলো পররাষ্ট্র, মানে প্রতিরক্ষা, ডিফেন্স, আর্মিরা, আর এই দুটোই। আর বোধহয় ট্যাক্স কালেকশন, সারা দেশের ট্যাক্স কালেকশনটা তারা করে, এবং তারা এই ট্যাক্সের পয়সাটা ভাগ করে দিয়ে দেয় প্রভিন্সগুলোর কাছে, তো এবং প্রভিন্স মেয়রদের কাছে দিয়ে দেয়। তো সেভাবে এই যে ফলে আমরা নিজেরা নিজেদের শাসন করি, আমাদের উপর কোনো ডিসি নাই, এসপি নাই, কমিশনার নাই, কিচ্ছু নাই। আর এই যে আমাদের ওই যে প্রধানমন্ত্রী ফেডারেলের এবং মন্ত্রী, তাদের অধীনে ডাইরেক্টর থাকে, ডাইরেক্টর তাদের অধীনে থাকে। ডেপুটি ডাইরেক্টর, ফেডারেল ডাইরেক্টর খুব একটা নাই, ওর কিছু ক্লার্ক কিছুরা থাকে, ওরা এইভাবেই কাজ চলে। এখানে কোনো সেক্রেটারি নেই। ফলে এই প্রশাসন আর বাকিগুলো, ওই যে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, বিভিন্ন জিনিস সবগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে। ফলে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যদি বাংলাদেশে প্রভিন্স করতেই হবে, ফেডারেল একটা কেন্দ্রীয় সরকার থাকবে, প্রভিন্স হইলে, আজকে যদি রাজশাহী প্রভিন্স হয়, একটা প্রভিন্স হয়, রাজশাহীর গভর্নমেন্ট, ওখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকবে। প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে আছে, এটা ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে তো নাই, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো কিচ্ছু নাই, রাস্তাঘাট তৈরি করা, এগুলো সব বাজেট, টাকা পয়সা সব প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে। তখন ওরা ওই রাজশাহীতে কয়টা ভালো হসপিটাল করবে, নিজের এলাকার লোকের জন্য ভালো স্কুল কলেজ করবে, রাস্তাঘাট ভালো করবে, যে কাজগুলো প্রভিন্স করবে। ফলে ফেডারেল গভর্নমেন্টের হাতে কিছু নাই, থাকবে না টাকা পয়সা, এগুলি খরচ, এবং তার পক্ষে সম্ভব না এতগুলি ম্যানেজ করা। আমাদের দেশে দুর্নীতি, এইগুলি স্বৈরাচার জন্ম হয়, ওই ক্ষমতাগুলি তার হাতে কেন্দ্রীভূত থাকে বলে, ফেডারেল গভর্নমেন্টের লোকের হাতে। এখানে কিন্তু তার ফেডারেল গভর্নমেন্টের এই কাজ নাই, এই সব কাজ, প্রায় সব কাজই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে, এবং ফলে ওই কাজগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দেখে। তো এখানে এখন যদি পুলিশ যদি মেয়রের অধীনে থাকে কিংবা চেয়ারম্যানের অধীনে থাকে, তাইলে একটা স্বৈরাচার কিভাবে ভোট ডাকাতি করবে বাংলাদেশে? হাসিনার মতো একজন স্বৈরাচার কিভাবে ভোট ডাকাতি করবে? পুলিশ তো তার অধীনে না, আইজি নাই তার অধীনে যে পুলিশগুলির কন্ট্রোল করবে, নাই, কমিশনার এবং ডিসি নাই তো। ফলে ওই সংবিধানে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, এগুলি করে হাসিনার মতো স্বৈরাচার ঠেকাইতে পারবেন না। আসতে দেন, 3 মাস পরে সব ভাঙে আগের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে যাবে, এটাই সত্য। তো পাওয়ারটা যেখানে না থাকে, আর্থিক এবং কাজ, সেগুলো একমাত্র সমাধান কনস্টিটিউশনালি, যে প্রভিন্স তৈরি করা এবং মেয়র ইউনিয়ন কাউন্সিলের হাতে জমি জমা সব কাজ, এবং পুলিশটা ওদের হাতে থাকবে উন্নত দেশের পর্যায়ে। আমি তো একটা আইডিয়া দিলাম, একটা আউটলাইন দিলাম। এই কাজটা কিন্তু এই যে ইউএন এক্সপার্টরা, লিগাল আইনগত কিভাবে এগুলো সব হবে। মেয়রের অধীনে পুলিশ থাকলে, এই পুলিশ অন্যান্য এলাকায় কোনো অপরাধ করে এখানে আসলে ওইটাকে কিভাবে ধরবে, এগুলো তারা ভালো জানে। ইউএন এক্সপার্টরা তখন এইগুলি বলতে পারবে। ওদের আসলে ওদের কাছ থেকে জানতে হবে ওরা কিভাবে এগুলি আইনগতভাবে ঠিক করবে, আর ওরা বলবে। তো এটা হলো একটা জিনিস। আর আরেকটা ঘটনা আমি বলে তোমাদের কাছে বলতে, যুবক শ্রেণী এবং ছাত্র জনতা,
আমেরিকা স্বাধীনতা যুদ্ধ করে 1776-এ, শেষ হয় 1783-তে জর্জ ওয়াশিংটনের অধীনে। জর্জ ওয়াশিংটন ছিল একজন মিলিশিয়া। তো তারা জর্জ ওয়াশিংটন মিলিশিয়া, কিন্তু জনগণ তার যার যা বন্দুক নিয়ে আসছিল যুদ্ধ করতে। ব্রিটিশ তখন ছিল, ব্রিটিশ জেনারেল ছিল ওই যে কর্নওয়ালিস, যে নাকি আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট করে। পরে কর্নওয়ালিস পরাজিত হয়ে ইন্ডিয়াতে চলে যায় এবং সে থাকাকালীনই টিপু সুলতানের পরাজিত করে ব্রিটিশ আর্মি। তো কর্নওয়ালিস তখন জেনারেল কর্নওয়ালিস এই ব্রিটিশ আর্মির দায়িত্বে। তো কর্নওয়ালিসের বিরুদ্ধে জর্জ ওয়াশিংটন তার সাধারণ এরা তো মিলিটারি ট্রেনিং নেই, সাধারণ আমেরিকানরা যার যার ঘরের বন্দুক নিয়ে এসে তার সাথে যুদ্ধ করে। তো যুদ্ধ করার শেষ হয়েছে পরে, যুদ্ধ শেষ হওয়ার পর তো ওরা বলল যে তুমি আমাদের রাজা হও, ওয়াশিংটনে বলল। তো ওয়াশিংটনে বলল। তো তখন কিন্তু প্রেসিডেন্ট শব্দ সারা দুনিয়াতে কোথাও ছিল না, শুধুমাত্র তখন এই 1783-তে শব্দটা ছিল রাজা। ইংল্যান্ডের রাজা ছিল, ফ্রান্সের রাজা ছিল, সবখানে রাজা, কোথাও কিন্তু প্রেসিডেন্ট শব্দ ছিল না। তো জর্জ ওয়াশিংটন বলল যে নো, আমি তোমাদের রাজা হব না। ইউ আর অল কিংস, তোমরা সবাই রাজা। হ্যাঁ, যুদ্ধ করে স্বাধীন করেছি, তোমরা সবাই রাজা। I will preside over the kings. আমি কিংসদের উপর তোমরা সবার কিংসদের উপর সভাপতিত্ব করব। এই প্রেসিডেন্ট শব্দটা সেখান থেকে আসে। উনি সবাই কিং ভেবেছে, স্বাধীন। তো তোমরাও যারা আজকে বিপ্লব ঘটিয়েছ তারা সবাই কিংস, সবাই স্বাধীন। তোমরা এই যে মাথা উঁচু করা স্বাধীন। এক সময় এই বীর সেনানীগুলো যাদের নেতৃত্বে 71 সালে আমরা যে বিজয় লাভ করেছিলাম, বেঁচে আছে কর্নেল ওলি, আমি হাফিজ সাহেব এবং ইব্রাহিম সাহেব, ওনারা ছিলেন বীর। ভুল হয়েছে, ওনাদের ঘাড়ের উপরে এই ডিসি, এসপি, কমিশনার এদেরকে জায়গা দিয়েছিলেন। কারণ ওনারা ছিলেন কিংরা নিজেকে নিজে শাসন করে। আমরা আমরা নিজেকে নিজে শাসন করি। আমাদের উপর ডিসি, এসপি কিচ্ছু নাই, আমরা রাখি না। আমেরিকাতেও নাই। আমরা জমি জমার জন্য আমাদেরই মেয়রের অফিসে যাই, ওদের কম্পিউটার সিস্টেমে হিসাব আছে, ওরা এগুলি মানে কেনা বেচে, ওখানেই কাগজপত্র সব সমাধান হয়। পুলিশ আমাদেরই নির্বাচিত মেয়রের দিয়া শাসিত হয়। একটা পুলিশ ঘুষ খাইলে আমরা গিয়া মেয়রের ওইখানে একটা ছোট পার্লামেন্টের মতো মেয়র কমিশনাররা বসে, আমরা তাকে বলতে পারবো যে তোমার পুলিশ ঘুষ খায়। সে যদি না নেয়, পরের বার তার ইলেকশনে উড়ায় ফেলাই দেবো আমরা। এটা হলো আমরা স্বশাসিত। আর এই যে রাস্তাঘাট করা, স্কুল কলেজ, এগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের দায়িত্ব, আমরা ইলেক্টেড করি তাদেরকে, তারা করে। ফলে ইউ আর অল কিংস, তোমরা স্বাধীনভাবে চলবে, তোমরা বেকার ভাতা পাবে যতদিন পর্যন্ত এগুলি তোমাদের অধিকার। জনগণের ট্যাক্সের পয়সা প্রথম অধিকার তোমাদের। জনগণের ট্যাক্সের উপর সচিবের অধিকার নাই। তারা নিজেরা মজাসে খাবে, 3-4টা গাড়ি রাখবে, ছেলে পেলেরে বিদেশে পড়াবে আর বিদেশে পাঠিয়ে দিবে। এর জন্য দেশ স্বাধীন হয় নাই। তোমরা বিপ্লব ঘটাইছো, দেশ স্বাধীন করছো এদের জন্য। তোমরা স্বাধীন নাগরিক, তারা থাকবে না। তোমরা স্বাধীনভাবে দেশ চালাবে, ওই মর্যাদাটুকু ছাড়বে না। ইউ আর দ্য কিংস। তোমাদের চাকরি দিতে হবে, চাকরি ক্রিয়েট করার দায়িত্ব সরকারের। আজকে আমি এখানে শেষ করলাম। এটা প্রায় 40 মিনিট। তোমরা বারে বারে শুনবে। আমি পরে তোমরা কমেন্টসও করতে পারো ফেসবুক মুখখানে, ফেসবুক, ইউটিউব। আমি এগুলোর জবাব দেবো ইনশাল্লাহ। এবং ইউএনটি মানো, আমি মনে করি যে আমাদের ইউনূস সাহেব। আমি আরেকটা জিনিস খুব ভুলে গেছি, সেটা হলো এখানে কলকারখানা গড়ে তুলতে হলে এই পরিবেশ থাকে, মানে আমাদের এক্সপোর্ট করার পরিবেশ। আমাদের সবচেয়ে বিরাট সম্পদ হল ডক্টর ইউনূস সাহেব। ওনার সাথে ইন্টারন্যাশনাল কানেকশন কি, খুব ভালো কানেকশন। আমাদের যে কোরিয়া
কোরিয়ান যুদ্ধের পরে দক্ষিণ কোরিয়াকে আমেরিকা ট্যাক্স ফ্রি অ্যাক্সেস দেওয়া আরও বিভিন্ন সুবিধা দিয়ে তারা দিয়েছে। ফলে ওখানে এবং তাইওয়ানেও একই অবস্থা। ওরা তাইওয়ানরেও এই চায়না যুদ্ধের পরে এই অ্যাক্সেস সুবিধা দিয়েছে, ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি তাদের প্রোডাক্ট মানে তাইওয়ান কোরিয়ান প্রোডাক্ট আমেরিকাতে ঢুকতে পারে। তো সেই সুযোগ দেওয়াতে ওখানে কলকারখানা, বিদেশিরা এসে কলকারখানা করে ওই ডিউটি ফ্রি সুবিধাটার জন্য। তো আমাদের ইউনূস সাহেব ইউএস গভর্নমেন্টকে বললে আমাদের সব প্রোডাক্টের জন্যই ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারে, কিংবা ডিউটি অনেক কমায়ও দিতে পারে। এটি দিলে এখানে বিদেশি ইনভেস্টাররা প্রচুর আসবে, দৌড়ে আসবে। আমাদের যে গার্মেন্টসগুলো যখন আসছিল, কারণ আমাদের ছিল, আমি তো ফরেন ইনভেস্টমেন্টে ছিলাম, ওখানে ওরা আসছিল, প্রত্যেক দেশের উপর কোটা ছিল। ইউএসএতে এই পরিমাণ এক্সপোর্ট করা যাবে ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে ইউএসএ একটা গার্মেন্টস এক্সপোর্টের একটা কোটা ছিল, এরকম সব দেশের উপরেই কোটা ছিল। তাইওয়ানের যে মানে গার্মেন্টস তারা তৈরি করতো, বছরের প্রথম সপ্তাহেই তারা পুরা কোটা শেষ করে ফেলত। ফলে এইগুলি আমাদের দেশে আসছিল, এরা আসে প্রথম এই আমাদের দেশে কোটা সুবিধার কারণে, কারণ বাংলাদেশ থেকে তো কোনো গার্মেন্টস এক্সপোর্ট হয় না, তারা আসছিল এই কোটা সুবিধার জন্য। এই আস্তে আস্তে আমরা ওদের কাছ থেকে এই গার্মেন্টসটা শিখছি, এখন নিজেরা এক্সপোর্ট করি। এখন আর কোটা নেই, আমরা গার্মেন্টস পারি এক্সপোর্ট করতে। ফলে আমাদের ইউনূস সাহেব আমেরিকা এবং ইউরোপের সাথে কথা বললে তারা আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারে সব প্রোডাক্টের। ফলে যখন আমাদের উৎপাদিত দ্রব্যের সবগুলি উৎপাদিত দ্রব্য আমেরিকাতে ডিউটি ফ্রি ঢুকতে দিবে, তখন এই বিভিন্ন কোম্পানি, কোরিয়ান, চাইনিজ বিভিন্ন কোম্পানি এসে আমাদের এখানে প্রোডাক্ট তৈরি করে ওই ইউএসএতে ওই সুবিধা নেওয়ার জন্য আসবে। তো আমেরিকানরা খুব ভালো করে জানে কি সুবিধা দিয়া তারা কোরিয়া এবং তাইওয়ানকে ডেভেলপ করেছে। ফলে ইউনূস আমরা চাইলেই ওরা জানে, ওরা এক্সপার্ট এগুলো, ওরা আমাদের থেকে নলেজেবল। আমাদের কি কি ডিউটি ফ্রি সুবিধা দিলে আমাদের এখানে কলকারখানা গইরা উঠবে, এটা তারাও জানে। ডোনাল্ড লু আসতেছে, তার সাথে কথা বলতে আমাদের ডক্টর ইউনূস সাহেব কথা বলবেন। উনি জাতিসংঘে যাচ্ছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলবে ইউএন মিশন পাঠানোর জন্য। আর উনি সাথে প্রেসিডেন্ট বাইডেনকে বলবেন, ওনারা শুনবেন। কংগ্রেসম্যানদের বলবেন, ওনারা শুনবেন। কি কি সুবিধা দিলে আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, দেশে কলকারখানা গড়ে উঠবে, আমাদের বেকার ছেলেরা কাজ পাবে, ভালো রোজগার করবে, প্রচুর কলকারখানা ভালো রোজগার করবে, রাস্তাঘাট করবে। তখন হয় কি জানো, এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার আমাদের ইকোনমিক্স একটা শব্দ আছে। প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট যখন একটা হয়, ম্যানুফ্যাকচারিংয়ের একটা এমপ্লয়মেন্ট কিংবা এগ্রিকালচার একটা প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট যখন একটা হয়, এটারে 5 দিয়ে পূরণ করতে হয়। ওইটা 5 গুণ এমপ্লয়মেন্ট হয়, ওইটার 5 গুণ কারণ হয় কি, যে শ্রমিকটা কারখানায় কাজ করে যে টাকাটা পায়, সে গিয়ে একটা ভাড়া বাড়িতে থাকে কিংবা বাড়ি বানাইতে গেলে লোকজন লাগে, তো ওইখানে এমপ্লয়মেন্ট হচ্ছে। সে যেখানে রেস্টুরেন্টে খায় সেখানে এমপ্লয়মেন্ট হচ্ছে, তার ছেলেপেলে যেখানে স্কুলে পড়ায় সেখানে স্কুলের টিচার এমপ্লয়মেন্ট হচ্ছে। ফলে একটা গেইনফুল এমপ্লয়মেন্টে এটারে 5 গুণ এমপ্লয়মেন্ট বাড়ে। রাস্তাঘাট সে ট্যাক্স দেয়, ট্যাক্স দিয়ে রাস্তাঘাট ভালো হয়, সব স্কুল কলেজ সব কিছু ভালো হয়ে দাঁড়ায়। তো আমাদের এই এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন। ডক্টর ইউনূস সাহেবকে বললে উনি সেটা করবেন। এটা আমেরিকানরা জানে কি দিতে হবে, কি কি সুবিধা আমাদের দিতে হবে এই স্টেজে। ওরা এগুলো করেছে কোরিয়াতে এবং তাইওয়ানে। তো ওরা ডক্টর ইউনূস সাহেব করবেন। তোমরা ইউনূস সাহেবরে বলো, ওনার সাথে আমার একবার পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাকে ডক্টর শাহাদাত হোসেন সাহেব, ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড পরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন 83 থেকে 84-এ। কোটার উনি ডাইরেক্টর ছিলেন তখন ইউনূস সাহেবরে ওনার একটা প্রজেক্টে আনছিলেন। আমি ডক্টর শাহাদাত হোসেন সাহেব ওই প্রজেক্টে আমাকেও নিয়েছিলেন। আমার সাথে ডক্টর সালেউদ্দিন সাহেবকেও উনি
পরিচয় করায় দেন। ডক্টর ইউনূস সাহেব আমাদের ছোট্ট একটা কোটার ছোট্ট একটা কনফারেন্স রুমে আমাদের স্মল স্কেল লোনের উপরে ভাষণ দিয়েছিলেন। আমরা এখানে 5-7 জন সিএসপি ছিলেন, ডক্টর সামাদ, এস সামাদ, তারপরে ডক্টর ইউসুফ, ডক্টর প্রিন্সিপাল কোর্টের নুরুল ইসলাম শামস, ওনারা ছিলেন, আমিও ছিলাম। তো ওনার তো মনে রাখার কথা না, উনি লক্ষ লক্ষ লোকের সাথে পরিচয়, কিন্তু উনি পারবেন। আমার দোয়া রইল সকলের জন্য। আর আমি ভবিষ্যতে সবার জবাব দেব, আর সবাই প্রশ্ন করলে আমি জবাব দেব। তো আমি আমার দেশের উন্নতি চাই, আল্লাহ সকলকে মঙ্গল করুক, গরিব লোক যেন মানে খায়া পয়রা থাকতে পারে। তো সকলের কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।